আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমি আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি। তো আমি আজকে ড্রাইভিং রিলেটেড অনেক ধরনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দয়া করে যদি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মনের A to Z প্রশ্নের আনসার আপনি পেয়ে যেতে পারেন। এরপরেও যদি আপনার মনে অনেক ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন এবং আমাকে সরাসরি ইনবক্সে জানাতে পারেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ভাই আপনি কিভাবে ড্রাইভিং শিখেছেন? এর প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে আমি বলবো যে সর্বপ্রথম আমি ড্রাইভিং করার সিদ্ধান্ত নেই, ড্রাইভিং কোর্স করার সিদ্ধান্ত নেই এবং আমি আগে কখনো ড্রাইভিংয়ের সিটে বসি নাই এবং ড্রাইভিংয়ের যে স্টিয়ারিং হুইল, গিয়ার চেঞ্জ বা এমনি অন্যান্য আনুষঙ্গিক যে পার্টগুলো আছে সেই পার্টগুলো সম্পর্কে আমার কখনোই কোনো জানা ছিল না। আমি যদিও কোনোদিন ড্রাইভারের সাথে সামনে বসেছি, আমি কোনোদিন নজর করে দেখিনি যে ড্রাইভার কীভাবে গাড়ি চালায়। এবং আমি আমার কিছু বাংলাদেশি ভাইদের সাথে আমি শেয়ার করি বিষয়টা যে আমি ড্রাইভিং শিখতে চাই। যারা অলরেডি ড্রাইভিং করে তারা আমাকে বিভিন্নভাবে ডিমোটিভেট করতো যে এখন ড্রাইভিং শিখে কী হবে, প্রচুর ড্রাইভার, অনেক ড্রাইভার বসে আছে, চাকরি পায় না, এই সেই নানান কথা সাতশতরা বললো। বলার পরেও আমি আজকে থেমে থাকার পাত্র নই। আমি থামলাম না, আমি খোঁজ নিলাম যে আসলে ড্রাইভিংটা কীভাবে করা যায়। আমি তখন দুটো সিস্টেমের কথা আমি জানতে পারলাম যে একটা হচ্ছে প্রাইভেট আর একটা স্কুল। তো কোনটা ভালো হবে? যারা একেবারে নতুন তাদের জন্য স্কুল ভালো হবে এবং যারা অলরেডি এক্সপিরিয়েন্স ড্রাইভার তাদের জন্য প্রাইভেটে ভর্তি হলে ভালো হবে। তো আমি যথারীতি সেন্টারে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি জানতে পারলাম ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়। মানডে টু ফ্রাইডে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না 8টা-5টা। আর যদি মানডে টু ফ্রাইডে ছাড়া ওভারটাইম আওয়ারে স্যাটারডে সানডে অথবা বিকেলে যদি আমি যাই তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। তো আমি মানডে টু ফ্রাইডে যে কোনো একদিন চলে গেলাম সেন্টারে। চলে গেলাম, এমনভাবে গেলাম আমার চুলগুলো ছিল উস্কো খুস্কো এবং চেহারা ছিল মলিন, পোশাক তেমন ভালো ছিল না। এনিহাও আমি চলে গেছি সেন্টারে। যাওয়ার পরে কিছুটা লজ্জাবোধ করলাম যে আসলে ভালো একটা পরিবেশ, আমি এইভাবে আসাটা উচিত হয়নি। তো এখন যারা ড্রাইভিংয়ে এরকমভাবে ভর্তি হতে যাবেন আমি পরামর্শ দিব যে সাথে করে $200 নিয়ে যাবেন, পারমিট কার্ড নিয়ে যাবেন, আপনার চুলগুলো সুন্দর করে সিটি করে যাবেন আর আপনার পোশাকটা সুন্দর পোশাক পরে যাবেন। কারণ আপনার ওই দিন যে ছবিটা উঠাবে ওই ছবিটাই আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে সম্পৃক্ত থাকবে। আমি প্রথমে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছিলাম এবং প্রশিক্ষক যেভাবে আমাকে শেখায় প্রত্যেকটা লেসন আমি ক্লাস করেছি এবং প্রত্যেকটা লেসন ধরে ধরে আমি শিখেছি, ঠিক আছে। এবং ওভাবে শিখতে শিখতে আত্মবিশ্বাস অর্জন হয়েছে আর সেভাবে আমি মূলত ড্রাইভিং শিখেছি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাইসেন্স পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? আমি বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছিলাম। যেমন সর্বপ্রথম আমি যখন থিওরি পড়ি তখন থিওরি পড়ার ক্ষেত্রে এখানে ড্রপ বক্সের যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোর যে প্রশ্ন সেই প্রশ্নগুলো বর্তমানে অ্যাপসে পাওয়া যাচ্ছে। সেই সিঙ্গাপুরের যে বিটিটি অ্যান্ড এফটিটি এসজি একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে আপনারা সবগুলো প্রশ্ন পেয়ে যাবেন। ওই প্রশ্নগুলো পড়লেই কমন প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর আনসার যদি আপনি পারেন তাহলে আপনি বেসিক থিওরি পাস করতে পারবেন। ভেরি সিম্পল। এবং এরপরেও আরও অন্যান্য অ্যাপস আছে, গেমস আছে যেগুলো আমি খেলেছি, যে গাড়ি গেমস খেলেছি, বিভিন্ন অ্যাপস ডাউনলোড করেছি এবং সেভাবে পড়েছি। আর দ্য হাইওয়ে কোড বেসিক থিওরি অফ সিঙ্গাপুর নামের একটা বেসিক থিওরি শেখার জন্য একটা বই কিনেছিলাম। সেই বইটা $10 নিয়েছিল। যে কোনো একটা বুক শপেই পেয়ে যাবেন। আর যদি বুক শপে না পান বর্তমানে তাহলে অ্যামাজন, শপি, লাজাদা এগুলো থেকেও আপনারা কিনতে পারবেন। এবং আমি যখন সেই ড্রপ বক্সের লিঙ্কের যে কথাটা বললাম সেই লিঙ্কের যে প্রশ্নগুলো পেয়েছিলাম সেই প্রশ্নগুলো মাসুম ভাইয়ের মাধ্যমে, আমাদের কোম্পানি সেফটি কোঅর্ডিনেটর, ওনার মাধ্যমে আর কি প্রিন্ট করা হয়েছিল। সেই প্রিন্ট করা প্রশ্নগুলো আমি পড়তাম, শিট আকারে তৈরি করেছিলাম। 50টা প্রশ্নের একটা করে শিট। বেসিক থিওরিতে কয়টা শিট হয়েছিল এক্স্যাক্টলি মনে নেই, তবে শিট আকারে পড়েছিলাম। 50টা করে প্রশ্ন দিতাম। এই 50টা শেষ হলে আমি এটা জমা দিতাম মাসুমের কাছে। মাসুমের কাছ থেকে নতুন আরও প্রশ্ন নিয়ে আসতাম 50টা করে এবং 50টা করে বেসিক থিওরিতে হয়তো 1000 খানিক প্রশ্ন আছে আর ফাইনাল থিওরিতে 600-600-র মতো প্রশ্ন আছে। এই প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর ভালোভাবে শিখেছিলাম এবং
জানার চেষ্টা করেছিলাম এবং অন দ্য রোডে এসে আমি ওই বেসিক থিওরিতে যা পড়েছি সেগুলো খোঁজার চেষ্টা করতাম, আসলে কোন ট্রাফিক সাইনটা কেমন এবং কোনটা রোড মার্কিং, কোনটা রোড সাইন সিম্বল, এগুলো বাসায় পড়তাম আর রোডে এসে মিলানোর চেষ্টা করতাম। এভাবে মূলত আসলে আমার বেসিক থিওরিটা কমপ্লিট করা হয়েছিল। আমি বেসিক থিওরি যে ট্রায়াল ক্লাসগুলো আছে আমি কখনো ট্রায়াল ক্লাস করিনি, আমি ডাইরেক্ট পরীক্ষা দিছি। একবার পরীক্ষা দিছি, ফেল করছি, মাত্র আমার 36টা প্রশ্নের উত্তর দিতে সময় শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার পরীক্ষা দিলাম, দ্বিতীয়বার 36টা প্রশ্নের সঠিক আনসার দিতে পেরেছিলাম 50টার মধ্যে, তো যথারীতি ফেল করলাম। তৃতীয়বার আবার পরীক্ষা দিলাম, 45টা না 44টা, সরি 44টা না 42টা হইলো, ফেল করলাম। চতুর্থবারে পাস করলাম, 50টার মধ্যে মনে হয় 48টা প্রশ্নের সঠিক আনসার দিতে পেরেছিলাম, পাস করলাম। তারপরে বেসিক থিওরি টেস্ট পাস করলাম, ফাইনাল থিওরি টাল টেস্ট, ফাইনাল থিওরি টেস্ট পরেরগুলো এক চান্সেই পাস করছি সবগুলো, আর কখনো কোনো সমস্যা হয়নি। আর প্রস্তুতির ব্যাপারে যখন আমি প্র্যাকটিক্যাল করি আমি প্রস্তুতি কিভাবে নিয়েছিলাম, প্রস্তুতিটা বলতে আমি প্রত্যেকটা লেসন করেছি এবং যে ইনস্ট্রাক্টর আমাকে আসছে তার কাছ থেকে আমি সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি কিভাবে শিখান তার শেখানোর ধরন কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। এবং আমি আমার সহপাঠী যারা একই আমার সাথে আরও অন্যান্য ফ্রেন্ড যারা এই ড্রাইভিং করতেছে তাদের সাথে নিয়মিত আলোচনা করতাম এবং এই ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতাম যে আমাকে কিভাবে শিখাইছে, তাকে কিভাবে শিখাইছে, তাকে কিভাবে শিখাইছে, এভাবে 3-4 জন 5-6 জন মিলে একটা গ্রুপ স্টাডি করতাম, ঠিক আছে। এবং সেই সময় একটা কথা বলে রাখি, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অফ করে দিয়েছিলাম, ফেসবুক ইউটিউব এগুলা দেখা বন্ধ করে দিয়েছিলাম এবং আমি প্রতিনিয়ত যে কাজটা করতাম সেটা হচ্ছে যে বেসিক থিওরি, ফাইনাল থিওরি, ট্রায়াল টেস্ট এবং যে পরীক্ষা সেগুলো মক টেস্ট দিতাম অনলাইনে এবং পড়তাম এবং গেমস খেলতাম, যে গেমসগুলো মূলত ড্রাইভিং রিলেটেড গেমস ছিল। সেই গেমস খেলতে খেলতেও কিন্তু অনেক কিছু শিখেছি। তারপর শেখার সময় কোন ভুলগুলো বেশি হয়েছে, প্রথম দিকে যে ভুলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে প্রথম দিকে বুঝতে পারিনি যে আসলে কোথা থেকে কিভাবে পড়বো। পরবর্তীতে যখন বুঝতে পারলাম এবং তখন দেখলাম যে মোবাইলে পড়লে হয় কি, মোবাইলে পড়লে ঘুম চলে আসে, মেসেজ আসে, সেগুলো ডিস্টার্ব হয়, ইন্টারাপশন হয়, ঠিক আছে। তো আমি মাসুম ভাই আমরা চিন্তা করলাম যে আসলে করা যায়, প্রশ্নগুলো যদি আমরা প্রিন্ট করি, বই আকারে যদি পড়ি, তাহলে মোবাইলটা দূরে রাখলাম, বইটা আমার সাথে থাকলো, তো এভাবে পড়লাম। হ্যাঁ, তো আসলে এইটা ছিল প্রথম দিকের ভুল যে আমরা প্রিন্ট না করে পড়েছি এবং প্রথম দিকে আরেকটা ভুল করেছি যে বইটা কিনিনি। এবং দ্বিতীয়ত ভুল যেটা আমরা করেছিলাম যে আমরা প্র্যাকটিস না করে সরাসরি পরীক্ষা দিছি। আমার কথা বলি যে প্র্যাকটিস না করে সরাসরি পরীক্ষা দিছি। আর প্র্যাকটিক্যালের সময় যেহেতু আমার আগে কখনো কোনো ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স ছিল না এবং ড্রাইভিং কিভাবে করে সেগুলো আমি জানতাম না, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু ফর্কলিফট অপারেটর ছিলাম, ফর্কলিফট চালাইতে পারতাম কিন্তু গাড়ি কখনো চালাই নাই। যে গিয়ারের গাড়ি, যে ম্যানুয়াল গাড়িগুলো আছে, যে ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারের গাড়িগুলো আমি কখনো চালাইনি, ঠিক আছে। এবং কোনো প্রাইভেট কার, মাইক্রো বা অন্যান্য যে যানবাহনগুলো আছে, ট্রাক, মিনি ট্রাক, এগুলো আমি কখনো চালাইনি। যার কারণে আমি গিয়ার শিফটিংগুলো আমার প্রথম দিকে বলছিল যে গিয়ার শিফটিং, তারপরে ক্লাস কন্ট্রোল, বাইটিং পয়েন্ট, এরপরে আপনার হঠাৎ ব্রেক করতে বলে গাড়িটা জেরকি মারা, এই ধরনের ভুলগুলো তো করেছি। এবং নতুন যারা ড্রাইভিং করবেন তারা হয়তো এই ভুলগুলো তাদেরও হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তবে ব্যাপার না, এগুলো 2-3 ক্লাস করলেই আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং নিয়মিত আমি যখন ড্রাইভিং করতাম তখন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতাম। যেই লেসনটা আমি করতে যাইতাম ওই লেসনের নাম লিখে লিখে ইউটিউবে সার্চ দিতাম এবং আমি দেখতাম যে একটা লেসন করতে যাওয়ার আগে প্রি প্ল্যান করতাম যে আজকে আমাকে কি শিখাবে। আমাদের যে একটা ড্রাইভিং বুকলেট দেয় সেই বুকলেটটা ভালোভাবে আমি পড়তাম, ঠিক আছে। যে লেসনের যে কন্টেন্টগুলো, কি কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো পড়তাম। সেই কন্টেন্ট ধরে ধরে ইউটিউবে সার্চ দিয়ে দেখতাম যে আসলে যে ওখানে কিভাবে শিখাচ্ছে, ঠিক আছে, কিভাবে শিখাচ্ছে, আমার ওখান থেকে কিভাবে শিখতে হবে, ঠিক আছে। নতুন ড্রাইভার ভাইদের কোন বিষয়টা সবচেয়ে আগে জানা বা শেখা উচিত? আরেকটা প্রশ্ন আমাকে পরে যে আমি পাই, সেই প্রশ্নটা হচ্ছে যে নতুন ড্রাইভার ভাইদের কোন বিষয়গুলো সবচেয়ে আগে শেখা উচিত? প্রথমে স্টিয়ারিং কন্ট্রোল, ব্রেক ব্যবহার, মিরর চেক করা শেখা উচিত। প্রথমেই আপনি প্রথম গিয়ার থেকে দ্বিতীয় গিয়ার, দ্বিতীয় গিয়ার থেকে তৃতীয়, চতুর্থ থেকে পঞ্চম থেকে রিভার্স, এই ধরনের গিয়ারগুলো যে আছে,
তো প্রথমে আগে ওইগুলো বাদ দিয়ে সর্বপ্রথম স্টিয়ারিং কন্ট্রোলটা শেখার চেষ্টা করবেন, যে স্টিয়ারিং কন্ট্রোল, ঠিক আছে। আপনার যে গাড়ি, আমার এখানে প্রচণ্ড রোদ, সেই কারণে আর কি কথা বলতে একটু সাময়িক অসুবিধা হচ্ছে। আমি মাঝে মাঝে চোখ এরকম মিটিমিটি করি, তো আপনারা হয়তো এই বিষয়গুলো নোটিশ করবেন এবং বিরক্ত বোধ করতে পারেন, সেই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো নতুন ড্রাইভার ভাইদের যে বিষয়গুলো সবচেয়ে আগে শেখা উচিত সেটা হচ্ছে যে প্রথমে স্টিয়ারিং কন্ট্রোল, ব্রেক কন্ট্রোল, মিরর চেক, এইগুলো নতুন ড্রাইভার ভাইরা অনেক ভুল করে। আর নতুন ড্রাইভার ভাইদের এই বিষয়গুলো আগে শেখা উচিত। রাস্তায় চলার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? রাস্তায় চলার সময় সবচাইতে বড় চ্যালেঞ্জ এটা হচ্ছে, সেটা অন্যান্য ড্রাইভারদের আচরণ, ঠিক আছে। অন্যান্য ড্রাইভার ভাইদের আচরণ এবং ট্রাফিকের যে যানজট, সেই ট্রাফিকের যানজট সম্পর্কে নিরাপদ দূরত্ব বজায় রাখাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং মাথা কখনো উত্তেজিত অবস্থায় রাখা যাবে না, সবসময় নিজেকে কুল কাম রাখতে হবে। এবং ড্রাইভারদের আচরণ বোঝাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন ড্রাইভারের আচরণ বুঝতে হবে। এবং যদি কোনো গাড়ি আপনি যদি আপনার সামনের গাড়িটি যদি দেখেন যে একবার বামে যাচ্ছে ডানে যাচ্ছে, আবার সোজা যাচ্ছে বামে যাচ্ছে ডানে যাচ্ছে, তার মানে কি আপনার সামনের গাড়িটার ড্রাইভার যিনি আছে উনি অমনোযোগী, তার থেকে আপনার দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সবসময় জানি যে 2 সেকেন্ড রুল ফলো করতে হয়। এই ক্ষেত্রে আপনারা যখন নোটিশ করবেন এরকম কোনো ড্রাইভারকে, সেই ড্রাইভার থেকে আপনারা অনেক বেশি দূরে থাকার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 4 সেকেন্ড। কারণ এটা আপনাকে অনেক বেশি ব্রেকিং ডিস্টেন্সটা দিবে এবং আপনার ইন্টেনশনটা আপনি ভালোভাবে করতে পারবেন। যেমন আপনি হয়তো ওভারটেক করবেন, ব্রেক করবেন, অথবা অন্যান্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো ফলো করতে আপনার জন্য সহজ হবে। আপনি কিভাবে ধৈর্য ও মনোযোগ ধরে রাখেন প্রথমে? আর একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, যে আপনি কিভাবে ধৈর্য এবং মনোযোগ ধরে রাখেন? এই প্রশ্নের উত্তরটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যারা মূলত গাড়ি চালাবেন, ঠিক আছে। পাস করার পর যারা গাড়ি চালাবেন, এই প্রশ্নের উত্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গাড়ি চালানোর সময় সবসময় মন শান্ত রাখবেন এবং গাড়িতে ওঠার পর কিছু দোয়া কালাম পড়বেন। গাড়ি স্টার্ট করার আগে দোয়াটা পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়ার অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, এই গাড়িটা, এই যানবাহনটা আমার নিয়ন্ত্রণাধীন নয়, যদি তুমি না আমাকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দাও। এরকমই আর কি নিয়ম, সামথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি হয়তো দোয়ার অর্থ হয়নি, আপনারা দেখে নেবেন। গাড়ি চালানোর সময় সবসময় ফোনটাকে দূরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ফোন হচ্ছে সবচেয়ে বড় ইন্টারাপশন একজন ড্রাইভারের জন্য, ঠিক আছে। ফোন বন্ধ রাখতে পারলে খুব ভালো, এবং ফোন যদি বন্ধ না রাখেন অ্যাটলিস্ট সাইলেন্ট করে রাখবেন। তো রাস্তায় এই ফোনটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টারাপশন। মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সবসময় ফোকাস করবেন রাস্তার দিকে এবং অন্যান্য ড্রাইভারদের আচরণ বোঝার চেষ্টা করবেন। আর ট্রাফিক সিগন্যাল ঢোকার আগে থেকে স্লো ডাউন করা লাগবে, ঠিক আছে। আগে থেকে কিছুটা স্লো ডাউন করবেন এবং সতর্ক থাকবেন যে ট্রাফিক লাইট চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, 7 নম্বর প্রশ্ন, কোন ধরনের রাস্তা ও পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক মনে হয় আপনার কাছে? আমার কাছে সবচাইতে আগে আমি যেটা ভয় পাইতাম, যে ওই যে গ্যান্টিন যে আছে না বার, ওই গ্যান্টিন বারটা আমি ভয় পাইতাম আগে। কারণ আমরা যখন ড্রাইভিংয়ে সর্বপ্রথম নতুন পাস করি তখন কিন্তু এই গ্যান্টিন আমাদেরকে পার করতে হয়নি কখনো, ঠিক আছে। আমি লেসনের সময় বিশেষ করে এই গ্যান্টিনটা পাইনি। গ্যান্টি বলতে হয়েছে যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা আমি কখনো পাইনি। ওকে, তো যেহেতু আমি ব্যারিয়ার পাইনি, সেহেতু এটাই ছিল আমার একটা ভয়ের বিষয়। তারপরে দেখলাম যে আসলে ব্যারিয়ারটা কোনো ব্যাপারই না। ব্যারিয়ার কাছে গাড়ি গেলে অটো ডিটেকশন করে এবং ক্লিক ক্লিক সাউন্ড হয়, তারপরে অটোমেটিক ব্যারিয়ার উঠে যায়। এরপরে আমি নোটিশ করলাম যে রাস্তায় যদি ভিজা এবং পিচ্ছিল থাকে, সেই ক্ষেত্রে হার্ড ব্রেক করলে অথবা স্টিয়ারিং যদি আপনি ঘুরান এবং ব্রেক করেন, তাহলে কিন্তু গাড়িটা স্কিড করার সম্ভাবনা থাকবে। এবং রাতে যদি কখনো গাড়ি চালান এবং রাতে রাস্তায় যদি আলো কম থাকে, রোডে যদি আলো কম থাকে, আপনার গাড়ির যে হেডলাইট এবং হাই বিম এটাই কিন্তু যথেষ্ট নয়। সেক্ষেত্রে গাড়িটা আরও ধীরে চালাতে হবে। বিশেষ করে যে স্পেশালি যখন আপনি মোড় নেবেন, টার্নিং নেবেন, লেফট টার্ন, রাইট টার্ন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করা লাগবে। এবং বৃষ্টির দিনে রাস্তা যখন ভিজা থাকে, পিচ্ছিল থাকে, অথবা যে সমস্ত রাস্তা আলো কম থাকে, হ্যাঁ, ট্রাফিক
যে যে রুট লাইট যে থাকে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টের যে লাইটগুলো থাকে ওই লাইটগুলো যদি কম থাকে এবং রাস্তায় আলো কম থাকলে ওই রাস্তাগুলো বিপজ্জনক রাস্তা। ঠিক আছে, এরপরে গাড়ির রক্ষণাবেক্ষণ এবং মেইনটেনেন্স সম্পর্কে নতুনদের কি জানা দরকার। ওকে, ড্রাইভারদের যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার। আপনি ড্রাইভিং পাস করার সাথে সাথে আপনার যে বিষয়গুলো সর্বপ্রথম শিখতে হবে সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, টায়ার প্রেশার, লাইট নিয়মিত চেক করতে হয়। এবং আরও কিছু বিষয় আপনাকে শিখতে হবে, যেমন ইআরপি কার্ডে কীভাবে টাকা ঢুকায়, এরপরে পেট্রোল কীভাবে, ডিজেল কীভাবে টপ আপ করে সেটা, এরপরে নতুন ভাইদের কী বিষয় জানা দরকার মেনটেন্যান্সের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, টায়ার প্রেশার, তারপরে লাইট, মিরর, সিট বেল্ট, এগুলো নিয়মিত আপনাকে চেক করতে হবে যে সিট বেল্টটা ধরে একটু ঝাঁকি দেবেন যে লক হয় কিনা। এরপরে আপনি ফ্রি রাস্তায় গাড়ি স্টার্ট দেওয়ার পরে সর্বপ্রথম ব্রেকটা চেক করবেন, গাড়ির ব্রেকটা কেমন, ব্রেকিং ডিস্টেন্সটা কতটুকু লাগতেছে আপনার ব্রেক করলে। একবার হার্ড ব্রেক করে দেখবেন যে আসলে ব্রেকটা কেমন কাজ করতেছে। এরপরে ইঞ্জিন অয়েল নিয়মিত চেক করতে হবে যে ইঞ্জিন অয়েল কতটুকু আছে। তারপরে ব্রেক অয়েল, ব্রেক ফ্লুইড এগুলো তো চেক করবেনই। টায়ার প্রেশার নিয়মিত চেক করতে হয় গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই। তারপরে ট্রাফিক পুলিশ বা অফিসারদের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ট্রাফিক পুলিশের মুখোমুখি হয়েছেন দু একবার তারা জানেন যে আসলে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়। তো সর্বপ্রথম যদি আপনি কোনো ভায়োলেশন করেন অথবা কোনো ট্রাফিক পুলিশ আপনাকে সিগন্যাল দেয়, থামতে বলে, ঠিক আছে, তো সব কিছুর মধ্যে একটা ভদ্রতা, একটা সম্মানজনক শান্ত ভাব বজায় রাখার চেষ্টা করবেন। ট্রাফিক পুলিশ যদি কখনো আপনাদের ধরে বা আপনাকে থামতে বলে, ইশারা দেয়, সেই ক্ষেত্রে তার সাথে হাসি মুখে শান্তভাবে সম্মানজনকভাবে কথা বলা উচিত। এবং প্রয়োজন হলে যদি কোনো কাগজপত্র দেখতে চায়, লাইসেন্স দেখতে চায়, তাহলে তাকে সহযোগিতা করা উচিত। লাইসেন্সগুলো দেখানো, কাগজগুলো দেখানো কিন্তু উচিত। ঠিক আছে, আর উনি যে সমস্ত প্রশ্নগুলো করে এক্স্যাক্টলি ওই প্রশ্নগুলোর উত্তর দিলেই হবে, আর তেমন কিছু করা দরকার নেই। ঠিক আছে, তো ভয় পাওয়ার দরকার নাই। আপনি যদি কোনো ভুলও করে ফেলেন তো ইমিডিয়েট ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, তো উনি যে প্রসিডিউরগুলো বলেন ওই প্রসিডিউরগুলো ফলো করলেই হবে ইনশাআল্লাহ। এরপরে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর কিভাবে অভিজ্ঞতা বাড়ানো যায়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে। ঠিক আছে, অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিদিন অনুশীলন করা দরকার। ঠিক আছে, আপনি ড্রাইভিং পাস করার পর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপনাকে অনুশীলন করতে হবে। অনুশীলনের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, তো প্রতিদিন অনুশীলন করতে হবে কিভাবে রাস্তায় ড্রাইভিং করে এবং অভিজ্ঞ চালকদের কাছ থেকে পরামর্শ নিয়ে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে প্রতিদিন অনুশীলন করা লাগবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন রাস্তায় ড্রাইভিং করে এবং অভিজ্ঞ ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়াতে পারবেন। আর যদি সম্ভব হয় যে আপনি গাড়ি চালাচ্ছেন, কোনো একজন অভিজ্ঞ বাইকে পাশে বসিয়ে আপনি যদি গাড়ি চালান তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি বাড়বে এবং উনি আপনাকে বলে দিতে পারবে ইউটার্ন নেওয়ার সময়, লেন চেঞ্জ করার সময়, রাস্তায় লেফট টার্ন রাইট টার্ন করার সময় এবং অনকামিং হ্যাজার্ড দেখলে তার রিয়াকশনগুলো কেমন এবং নিয়মিত মিরর চেক করা, ব্লাইন্ড স্পট চেক করা, আপনার অ্যাকুরেসি হচ্ছে কিনা সেগুলো কিন্তু একজন এক্সপিরিয়েন্স ড্রাইভার আপনাকে ভালোভাবে ধরিয়ে দিতে পারবে। তো এই ছিল মোটামুটি প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আরও কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন এবং জিজ্ঞাসা আপনারা কমেন্ট বক্সে রাখবেন এবং যদি কমেন্ট করেন তাহলে আনসারগুলো ইমিডিয়েট পাবেন বলে আমি আশা করি। আর যদি ইনবক্স করেন, অনেকে ইনবক্স করে এবং অনেকে অনেক ধরনের ইনবক্স করে যেগুলো আসলে কোনো প্রয়োজনীয় কথাই বলে না, যেমন হাই বলে, হ্যালো বলে। তো সেই ক্ষেত্রে সালামের পরে আপনি 2-4 লাইন লিখে দিবেন যে এক্স্যাক্টলি আমার সাথে আপনি কি কথা বলতে চাচ্ছেন। ঠিক আছে, যদি আপনি এই কথাটা আমাকে জানাতে পারেন যে ভাই আমি আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু আমি আপনাকে সালামের উত্তর দেওয়ার সাথে সাথে আপনার ওই প্রশ্নটারও আনসার আমি করে দিলে আপনার জন্য সহজ হবে এবং আপনি ওই প্রশ্নটা পেয়ে গেলেন। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের যে প্রশ্ন এবং উত্তর পর্ব।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আপনি আমাকে জানাতে পারেন যে এর মধ্যে কোন উত্তরটা সবচাইতে আপনার বেশি কাজে লেগেছে এবং সবচাইতে বেশি আপনার ভালো লেগেছে। তখন কামরুল হাসান আপনাদের সাথে কথা বললাম কেএস মাস্টার ক্যাড থেকে। তো আপনাদের একজন লার্নিং অ্যাসিস্ট্যান্ট, লার্নিং সহযোগী ধরে নিতে পারেন আমাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।